ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাসের পর উপকূলীয় এলাকায় দেখা দিয়েছে দমকা হাওয়া ও বৃষ্টি। প্রবল জোয়ারে কোথাও বেড়িবাঁধ ভেঙে কোথাও পানি উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। বিভিন্ন জেলায় বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে অনেক এলাকায়। আর ৮ জেলায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় জেলাগুলোতে বিদ্যুতের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি এড়াতে অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। বিদ্যুৎহীন ১,২৭,০০,০০০ মানুষ। আর বিদ্যুৎ না থাকায় ৪৫ জেলায় ৮,৫০০ মোবাইল ফোনের টাওয়ার বন্ধ রয়েছে। এ সময় কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির উপপরিচালক মোহাম্মদ শরাফত হোসেন খান। এছাড়া পটুয়াখালীর খেপুপাড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন, এবং নোয়াখালী থেকে যোগ দেবেন কিছুক্ষণ পরে সহকর্মী খালেদ রাহান। জনাব খান, প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি যে ঘূর্ণিঝড়টি হলো তার গতি প্রকৃতি নিয়ে জানতে চাই। এটা বলা হচ্ছে এইরকম ঝড় দীর্ঘ সময় ধরে অবস্থান করেছে। এর মূল কারণটা কি, যেটা সম্ভবত আগে বোঝা যায়নি? ধন্যবাদ। আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বলবেন। আমার প্রশ্নটা ছিল যে এবারে যে ঝড়টি হলো সেটা দীর্ঘ সময় অবস্থান করেছে এবং বলা হচ্ছে যে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এত সারা দেশের বিভিন্ন এলাকায় লম্বা সময় ধরে অনুভূত হয়েছে। এর কারণটা কি? এটা কি আগে থেকে বোঝা গিয়েছিল? ধন্যবাদ। আমরা যেটা এটা 24 তারিখে থেকে শুরু করে আমরা এটা সার্বক্ষণিক এটা মনিটরিং করছিলাম, অবজারভেশনে রাখছিলাম। তো এটা প্রথমত 15 থেকে 17 কিলোমিটার বেগে ঝড়টা আইটা আগাচ্ছিল উপকূলের দিকে। আনফরচুনেটলি কালকের থেকে এটা খুব স্লো গতিতে আগাচ্ছিল এবং 5 থেকে 7 কিলোমিটার ঘন্টায় সে সামনের দিকে অগ্রসর হচ্ছিল। যার জন্যই উপকূলে আঘাতকালীন সময় এবং পরবর্তী আজকে হোল ডে লং আমরা বলবো, এই সময়টাতে খুব ধীর গতিতে সামনের দিকে অগ্রসর হওয়াতে এটা দীর্ঘস্থায়ী হয়েছে। এবং বলা হচ্ছে যে উপকূলে আঘাত হানার পর স্থলভাগে প্রায় 13 ঘন্টা তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড়। এরকম ঝড় কি সাম্প্রতিক সময় দেখা গেছে কিনা, বা এই বিষয়টা নতুন অভিজ্ঞতা কিনা? আমরা এটা মানে এটা একটু বৈশিষ্ট্যের একটু ভিন্ন টাইপের ছিল। ইতিপূর্বে আমরা যে ঝড়গুলা দেখেছি সেটা ছিল যে এরকম যে উপকূলে ল্যান্ডফল হওয়ার সাথে সাথে এটার ন্যাচারালি যে স্পিডে আগানোর কথা তার চেয়ে আরো অধিক গতিতে আগাতো। বিশেষ করে আমরা মোচা বা মোখার কথা যদি বলি, সেটা ঘন্টায় 57 কিলোমিটার বেগে সে অগ্রসর হয়েছিল এই ল্যান্ডফল হওয়ার পরে। আর এই ঝড়টা মাত্র 5 থেকে 7 কিলোমিটার বেগে সামনের দিকে অগ্রসর হয়েছে ল্যান্ডফল হওয়ার পর, যার জন্য দীর্ঘ সময় এটা ল্যান্ডে এসে তার তাণ্ডব চালিয়েছে। জনাব শরাফত হোসেন খান, আপনাকে ধন্যবাদ। আমি একটু আমাদের সহকর্মী আল আমিন হোসেনের কাছে যেতে চাই। আল আমিন হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি পটুয়াখালীর খেপুপাড়ার বর্তমান পরিস্থিতি কি? সেখানে এখন বৃষ্টিপাত হচ্ছে কিনা? সাধারণ মানুষের কি অবস্থা? আশ্রয় কেন্দ্রের কি অবস্থা? না, আজকে সন্ধ্যার পর থেকে অনেকে আসলে আশ্রয় কেন্দ্র ছেড়ে গিয়েছেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দমকা যে বাতাসের যে গতিবেগ ছিল সেটি আসলে এখন আর নেই বললেই চলে। শোষ শব্দ আমরা গত 2 দিন ধরে যেমনটা দেখেছি, বাতাসের শোষ শব্দ, সেরকম বাতাসের গতিবেগ নেই। তবে আকাশে প্রচন্ড মেঘ রয়েছে, কোথাও কোথাও বিদ্যুৎ চমকাচ্ছে, সেরকম পরিস্থিতি কিন্তু আমরা এখান থেকে দেখতে পেয়েছি। তবে সবচেয়ে আশঙ্কের যে জায়গা সেটা হচ্ছে যে পানিবন্দী যারা হয়েছেন, সেই পানি আসলে কবে নাগাদ সরবে, সেটি ভাটার সময় সরবে কিনা, বিভিন্ন জায়গায় পানি আটকে আছে। আমরা যদি নীলগঞ্জ ইউনিয়নের গোয়েতলার কথা বলি, সেখানে বাঁধ ভেঙে গিয়েছে। আমরা তাহেরপুরে গিয়েছিলাম, লস্করপুরে গিয়েছিলাম, দৌলতপুরে গিয়েছিলাম, এবং সেখানকার হাজিপাড়া থেকে কলাপাড়া পর্যন্ত 26 কিলোমিটার যে পানি উন্নয়ন বোর্ডের দীর্ঘ একটি বাঁধ রয়েছে আন্ধারমানিকের তীর ঘেঁষে, সেই বাঁধটির বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম খানের সঙ্গে কথা বলেছিলাম যে এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, সিডরের পরে আসলে এই বেড়িবাঁধটিতে কখনোই হাত দেওয়া হয়নি। ঘূর্ণিঝড় হলে তারা একরকম আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটান। সেটির আসলে কি হবে, তারা যেটি বলছেন যে তারা তালিকা করছেন এবং ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলো তারা শীঘ্রই মেরামত করে দেবেন, এরকম একটি তথ্য তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে আমরা বেশ কিছু এলাকাতে গিয়েছিলাম, যেমনটা বললাম যে হাজিপাড়াতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে গাছ পড়ে রয়েছে বাড়ির উপরে। তবে প্রাণহানির ঘটনা পটুয়াখালীতে 3 জনের প্রাণহানির
ঘটনা আমাদের স্থানীয় প্রতিনিধি নিয়াদ মাহমুদকে জানিয়েছেন, তবে তাদের পরিচয় সম্পর্কে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আরেকটি বিষয় যে এখনো আসলে প্রায় 48 ঘন্টারও বেশি সময় ধরে এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আপনি জানেন মোবাইল পরিষেবাও বিচ্ছিন্ন রয়েছে। বেশ কয়েকটি মোবাইল অপারেটর কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ রয়েছে, বিভিন্ন জায়গায় ফোন করা যাচ্ছে না। ফোনের সুইচ অফ থাকার কারণে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দুর্গম এলাকাগুলোতে, বিশেষ করে রাঙাবালির কথা যদি বলি, সেখানকার পরিস্থিতি, চরাঞ্চলের মানুষগুলো আসলে কোন পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা আরো বিস্তারিত আপনার কাছে খবর নেব, তার আগে একটু যেতে চাই নোয়াখালীতে, যেখানে আছেন সহকর্মী খালেদ রায়হান, তার কাছে আগে জেনে আসছি। খালেদ রায়হান, কি অবস্থা সর্বশেষ আপনি যেখানে আছেন? আবহাওয়া কেমন, বৃষ্টি হচ্ছে কিনা, মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, ক্ষতিগ্রস্তদের জন্য যথেষ্ট ত্রাণ সামগ্রী পৌঁছানো হচ্ছে কিনা? দেখুন, নোয়াখালীর চিত্র বলতে চাই, গতকালকে সন্ধ্যা থেকেই ঝিরিঝিরি বৃষ্টি ছিল এবং সেটি কিন্তু সকাল পর্যন্ত ছিল। সকালের পর বৃষ্টির পরিমাণ হঠাৎ করে বেড়ে যায় এবং যে জলোচ্ছ্বাস সেটি বেড়ে যায়। এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা গত 30 থেকে 40 বছরে এত পরিমাণ পানি বাড়তে তারা দেখেননি। এবং এখানে যে হাতিয়া দ্বীপ রয়েছে, হাতিয়া দ্বীপ টাওয়ার যে এই প্রান্তটি রয়েছে, সেখানকার যারা বিভিন্ন রকমের ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন তারা আসলে বিগত কয়েক দশকে এত পানি বাড়ছে তারা দেখেন, এবং যে পরিমাণের পানি সবসময় থাকে তার চেয়ে অন্তত 10 থেকে 12 ফুট উঁচুতে পানি উঠে গেছে, তেমনটি তারা বলছেন। এবং বৃষ্টি কিন্তু অনবরত এখনো হয়ে যাচ্ছে। আমরা যেমনটি সকালে দেখেছিলাম তখন থেকে শুরু করে এই পর্যন্ত থেমে থেমে কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঝখানে হয়তো 5-10 মিনিট বৃষ্টি থামলেও এরপরে কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে। এবং সকালে আমি যেমনটি দেখাচ্ছিলাম যে বিভিন্ন এলাকা, বিশেষ করে উপকূলীয়বর্তী যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গেছে। এবং গতকালকে দুপুরের পর থেকে এখন পর্যন্ত কিন্তু পুরো নোয়াখালী এই যে উপজেলাটি রয়েছে এখানে কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ নেই, যার ফলে মোটামুটি বলা যায় যে অনেকটা অন্ধকারের মধ্যে পুরো উপজেলাটি রয়েছে। হতাহতের কথা যদি বলতে চাই, এখন পর্যন্ত আমরা তেমন কোনো হতাহতের সংবাদ পাইনি। বেশ কিছু গাছপালা ভেঙে গেছে, আমরা দেখেছি যে বেশ কিছু ঘরবাড়ি যেগুলো একেবারেই উপকূলবর্তী এলাকায় রয়েছে সেরকম কয়েকটি গাছপালা ভেঙে গেছে এবং কয়েকটি বাড়িঘর আমরা ভেঙে যেতে দেখেছি। আমরা নিজেরাই সেখানে গিয়ে দেখেছি, কিন্তু হতাহত বা প্রাণহানি বা আহত এরকম কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি, আমরা এরকম দেখিনি। রায়হান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমি একটু যেতে চাই জনাব সারাফত হোসেন খানের কাছে। জনাব খান, আমাদের সহকর্মী আলামিন হোসেন বলছিলেন যে মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ। আমরাও আমাদের প্রতিবেদনে বলেছি যে প্রায় বিদ্যুৎ না থাকায় 45টি জেলায় 8,500 মোবাইল ফোনের টাওয়ার বন্ধ। এখন ঘূর্ণিঝড়ের প্রস্তুতির জন্য যেসব ব্যবস্থাপনা থাকে, এই বিষয়টিকে আসলে খুব নজর দেওয়া হয়েছে কিনা বা ভবিষ্যতে নজর দেওয়া দরকার কিনা? কারণ যদি 45টি জেলায় 8,000-এর মতো মোবাইল ফোনের নেট টাওয়ার বন্ধ হয়ে যায়, তাহলে তো যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ারই কথা। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সিপিপির একটা নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, ওয়্যারলেস নেটওয়ার্ক। আমাদের 172টা স্টেশন আছে যেখান থেকে নেটওয়ার্ক ওয়্যারলেস স্টেশন রয়েছে, যার সাথে আমরা প্রতিনিয়তই দুর্যোগ ছাড়াও স্বাভাবিক সময়েও আমরা আমাদের কন্ট্রোল রুম তথা হেডকোয়ার্টার থেকে তাদের সাথে দুবেলা যোগাযোগ করে থাকি। তো নেটওয়ার্কের আপামর জনগণের জন্য যারা মোবাইল ইউজার তাদের জন্য কিছুটা বিঘ্ন ঘটলেও আমাদের প্রস্তুতিতে মানে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তুতিতে আমাদের কোনো ঝামেলা হয় নাই, যেহেতু আমাদের একটা বিশাল ওয়্যারলেস নেটওয়ার্ক রয়েছে। 172টা সেট রয়েছে আমাদের ফিল্ড স্টেশন, একদম আইসোলেটেড চর থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত। আলামিন হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি খেপুপাড়া এলাকা বা পটুয়াখালী এলাকাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন বাঁধের সংখ্যা কেমন, এবং সে বিষয়ে সংস্কার করবার মতো বা দেখভাল করবার মতো যথেষ্ট জনবল রয়েছে কিনা? দুর্যোগ প্রস্তুতির পূর্বে তারা যে সভাটি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেখানে তারা বলেছিল যে 1300 কিলোমিটার দীর্ঘ তাদের তীররক্ষা বাঁধ রয়েছে বা পানি উন্নয়ন বোর্ডের অধীনে, সেখানে 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। কিন্তু আমরা বাস্তবে যেটি দেখেছি যে হাজীপাড়া, আমরা যেটা বললাম যে হাজীপাড়া থেকে কলাপাড়া পর্যন্ত 26 কিলোমিটার যে দীর্ঘ আন্দারমানিক নদীর তীরের যে বাঁধটি, সেটি আসলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে গইয়াতলা নামক স্থান থেকে সেখানে বেড়িবাঁধ ভেঙে পানি প্রবাহিত হয়েছে। লোকালয় অন্তত 5 থেকে 7টি গ্রাম, হাজীপাড়া, লস্করপুর, দৌলতপুর সহ অন্তত বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং সেই আন্দারমানিকের তীব্র জলোচ্ছ্বাসের অর্থাৎ 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাস হয়েছে, সেই জলোচ্ছ্বাসের কারণে সেখানে
পানি প্রবাহিত হয়েছে। আমরা গণমাধ্যমে যেমনটা দেখেছি যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনি যেটি বলেছেন যে 35,000 ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেই সংখ্যাটা আসলে আরো বেশি হওয়ার কথা বা কম হওয়ার কথা, যেহেতু এখন পর্যন্ত উপজেলা প্রশাসন বা অন্যান্য যে সরকারি সংস্থা রয়েছে তারা কেউই মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে সঠিক তালিকা নিরূপণ করতে পারেনি। আমরা উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলতে চেষ্টা করেছিলাম, আর তাকে ফোনে পাওয়া যায়নি। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পটুয়াখালীর আরিফ হোসেন তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তারা তালিকা এখনো করছেন, বাঁধের কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে বা বাঁধের লাগোয়া যে সমস্ত ঘরবাড়ি রয়েছে তাতে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার আগেই আসলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে 35,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকাটা আসলে তিনি কোথায় পেয়েছেন, আর তার মধ্যে আসলে কতটুকু সত্য বা সেই সংখ্যাটারও বেশি কিনা সে প্রশ্নও কিন্তু বড় আকারে দেখা দিয়েছে। আলামিন হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই খালেদ রাহানের কাছে। খালেদ রাহান, আপনি আছেন নোয়াখালীতে, মাইজদি এলাকায় আছেন। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমি বলছিলাম শুরুতে যে প্রায় বিদ্যুৎবিহীন রয়েছেন 1,27,00,000 মানুষ। ক্ষতি এড়াতেই আসলে এরকম দুর্যোগের সময়, ঝড়ের সময়, সাইক্লোনের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। এখন সর্বশেষ কী অবস্থায় সেখানে বিদ্যুৎ সংযোগ আবার পুনঃস্থাপন করা হয়েছে কিনা সে বিষয়ে একটু জানতে চাচ্ছি। দেখুন, আমি গতকালকে এই এলাকাতে এসেছি দুপুর 2টার পর। এখানে এসে আমি স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে একেবারে সকাল থেকেই বিদ্যুৎ কিন্তু বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ছিল এবং এখন পর্যন্ত সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন কিন্তু সেটি রয়েছে এবং পুরো এলাকা, আমি যদি প্রধান সড়কটির কথা বলি বা উপজেলা সড়কগুলো একেবারেই হয়ে আছে। এখানকার স্থানীয় প্রশাসনে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছে, আপনি যেমনটি বললেন ঠিক একই রকমভাবে তারাও বলছে যে নিরাপত্তার জন্যই মূলত এই বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে অন্যান্য যে বড় ঘূর্ণিঝড়গুলো হয়েছিল, আমি যদি বলি আমপানের কথা, সিজরের কথা, আইলার কথা, সেগুলো কিন্তু ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর থেকে শুরু করে 6 থেকে 8 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই যে ঘূর্ণিঝড়টি এখন যেটি আসলে শেষ হয়েছে সেটি কিন্তু প্রভাব গত মধ্যরাতে শেষ হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু বাতাস বইছে, বৃষ্টি হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, সব মিলিয়ে কিন্তু যার ফলে পরবর্তী সময়, ঘূর্ণিঝড় পরবর্তী যে সময়, সেই সময়টি বেশি লাগার কারণে কিন্তু এখনো পর্যন্ত, আমি যদি বলি গতকালকে দুপুরের পরপর বিকেলের দিকে প্রথম অংশ ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর এখন প্রায় 24 ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু এই এলাকাটিতে একেবারে বিদ্যুৎ সংযোগ নেই। কয়েকটি জায়গায় বিচ্ছিন্নভাবে আসতে অল্প সময় পর আবার কিন্তু সেটি চলে যাচ্ছে। সেক্ষেত্রে যারা যেটি বলছেন যে যেহেতু এই পরবর্তী ঘূর্ণিঝড় পরবর্তী যে সময়টি সেটি লম্বা সময় হওয়ার কারণে তারা কিন্তু বিদ্যুৎ সংযোগ এখনো দিতে পারেনি। আরেকটি ছোট্ট বিষয় বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে সকাল থেকেই অনেকেই আমরা দেখেছি গতকালকে একেবারে উপকূলীয়বর্তী এলাকায় যারা থাকেন বা একদম তীরবর্তী এলাকায় যারা থাকেন তারা কিন্তু গতকালকে তাদের যে দোকান বা তল্পিতল্পা যেগুলো ছিল সেগুলো সরিয়ে ফেলেছিল, কিন্তু সকাল হবার পর তারা আবার বসানোর চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করেই 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু প্রায় 1 থেকে 150 ফিট জায়গা স্থলভাগ কিন্তু সেগুলো আপনাকে ধন্যবাদ।